গায়ে হলুদের আগের দিন নিজের হবু বর আর নিজের আপন ছোট বোনকে একত্রে ঘনিষ্ঠভাবে এক আবাসিক হোটেলে ঢুকতে থেকে থমকে গেল অপর্ণা। আগামীকাল তার গায়ে হলুদ, সেই উপলক্ষে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে এদিকটায় এসেছিল মেয়েটা। কিন্তু এখানে এসে সে যে এমন এক দৃশ্যের সম্মুখীন কল্পনাতেও ভাবতে পারেনি। আচ্ছা, সে কি ভুল দেখছে? হয়তো তাই। তার ভালোবাসা আরমান, যার সাথে পুরো 3 বছরের প্রণয়ের সম্পর্ক আবদ্ধ থেকেছে, সে কিনা এইভাবে ঠকাবে তাকে? তাছাড়া সাথে যে মেয়েটা রয়েছে, অরিন, সে তার একমাত্র ছোট বোন। নিজের বড় বোনের সাথে এত বড় একটা প্রতারণা নিশ্চয়ই সে করবে না। অপর্ণা পলক ঝাপটালো, চোখ খুলে আবারও দেখার চেষ্টা করলো সম্মুখের দিকে। মেয়েটা কম্পিত হলো হৃদয়টা। না, সে ভুল দেখছে না, ঠিক তো দেখছে। ওই তো তার ছোট বোন অরিন, যার কোমরে হাত ধরে রেখেছে তারই হবু বর আরমান। দুজনে হেসে হেসে কিছু একটা বলছে আর এগিয়ে যাচ্ছে হোটেলের ভিতর দিকটায়। সম্মুখে এমন দৃশ্য যেন মাথাটা ঘুরে গেল অপর্ণার। এত কিছু দেখেও কেন যেন নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছে না অপর্ণা। মেয়েটা বড্ড ভালোবাসে যে আরমানকে। হতে পারে কোনো কারণে তাকে নিয়ে অরিন আর আরমানের দেখা করতে এসেছে। এভাবে সবটা না জেনে কারো সম্পর্কে নিশ্চয় কিছু ভেবে নেওয়াটা ঠিক নয়। অনেক সময় চোখের দেখাতেও ভুল হতে থাকে। অপর্ণা পিছু নিল আরমান আর অরিনের, ঢুকলো হোটেলের ভিতর। এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করলো আরমান আর অরিনকে, কিন্তু কোথাও পেল না। এর মধ্যে একজন হোটেল কর্মী এগিয়ে এলো অপর্ণার পানে, নম্র কণ্ঠে বলল, আপনার জন্য কি করতে পারি ম্যাম? অপর্ণা একটু অধৈর্য হলো। হোটেল কর্মী ছেলেটাকে শুধালো, আরমান মানে এইমাত্র একজন লোক একটা মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলো, উনি কোথায়? অপর্ণার কথায় ভুরু কুঁচকালো হোটেল কর্মী, অতঃপর বলল, কোন লোক ম্যাম? এখানে তো অহরহ অনেকেই আসে। অপর্ণা দ্রুত তার কাঁধ ব্যাগটা ঘেটে নিজের মোবাইল বের করলো। সেখানে আরমান এবং অরিন দুজনের ছবি দেখে বলল, এনারা কোথায়? এনারা তো তাদের রুমে গেছে। অপর্ণা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, তাদের রুম? জি ম্যাম, ওনারা মাঝে মাঝে এখানে আসেন দুজনে, একসাথে সময় কাটান আবার চলে যান। এইটুকু বলে থামলো হোটেল কর্মীটি, অতঃপর আবার বলল, ওনারা স্বামী স্ত্রী বোধহয়, সেই পরিচয় তো থাকে এখানে। স্বামী স্ত্রী? অপর্ণার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। হৃদয়টা জ্বলে উঠল দুব্বার গতিতে। যার সাথে কাল বাদে পরশু বিয়ের কথা অপর্ণার, আর এখানে এসে কিনা শুনছে সেই একই লোক তার ছোট বোনের স্বামী। তবে তার সাথে 3 বছর সম্পর্ক, ভালোবাসা সবটাই কি মিথ্যে ছিল? সবটা অভিনয়? অজান্তে অপর্ণার চোখ দুটো ভরে উঠল নোনা জলে। আরমান তাকে এইভাবে ঠকালো? যদি আগে অনেকের কাছে শুনেছিল আরমান ছেলেটা ভালো নয়, কিন্তু অপর্ণা বিশ্বাস করেনি তাদের ভালোবাসায়। তখন সে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আরিন, সে তো তার নিজের ছোট বোন, নিজের রক্ত। সে কিভাবে ঠকালো অপর্ণাকে? অপর্ণার অগোচরে তার নিজের সবচেয়ে কাছের দুজন মানুষ আজ এতটা বাজেভাবে ঠকালো তাকে। দহনের আগুন জ্বলে উঠল অপর্ণার। সম্মুখে যাওয়ার আর শক্তি পেল না মেয়েটা। শরীর ভেঙে আসছে যেন, হৃদয়টা ভারী হয়ে আসছে পাথর নেয়। সে ভার বহন করতে অক্ষম হয় সেই স্থানে বসে পড়ল অপর্ণা। হকচকিয়ে উঠল হোটেল কর্মী ছেলেটি। সাথে সাথে সে এগিয়ে এলো অপর্ণার পানে, অস্থির কণ্ঠে শুধুলো, কি হয়েছে ম্যাম? আপনি ঠিক আছেন তো? অপর্ণা চোখ তুলে তাকালো হোটেল কর্মীর পানে, কোনো ক্রমে বলল, আমার শরীরটা হঠাৎ একটু অসুস্থ লাগছে, আমাকে একটু রিকশায় তুলে দেবে? সেটা অপর্ণাকে ধরে তুললো, আস্তে ধীরে নিয়ে এলো হোটেলের বাইরের দিকে, একটা রিকশা ডেকে তুলে দিল তাতে। ক্ষণিক সময় পর অপর্ণা বাড়িতে ফিরল। বাড়ির মধ্যে ঢুকতে তার মা ছুটে এলো, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কাল গায়ে হলো, তার মধ্যে কোথায় গেছিলি তুই? এই সময় কই একটু রূপচর্চা করবি, তা না টই টই করে রোদ্রে ঘুরে বেড়াচ্ছিস। অপর্ণা যেন শুনলই না মায়ের কথা, জবাবও দিল না কোনো। নিঃশব্দে নীরবে মূর্তির ন্যায় হেঁটে গেল নিজ কক্ষের পানে। কক্ষে ঢুকে আলতো করে হাতে দরজাটা আটকে দিল, অতঃপর এগিয়ে গেল আয়নার দিকে। আয়নায় নিজের প্রতিবিম্বকে কুটিয়ে কুটিয়ে দেখতে শুরু করলো। আয়নার থেকে কোন অংশে খারাপ সে, যে কারণে তাকে কঠিনভাবে ঠকে যেতে হলো ভালোবাসার কাছে? না, আয়নের থেকে কোনো অংশে খারাপ নয় সে। আয়না থেকে গায়ের রং উজ্জ্বল, তার চেহারার কাঠামো ভালো। শুধুমাত্র আরিন অতি আধুনিক আর চঞ্চল, যা অপর্ণার চারিত্রিক বৈশিষ্ট্য বিপরীত। সে একটু সেকালে আর ঠান্ডা ধাঁচের নারী। অপর্ণার মনে পড়ল আগে আরমান প্রায় বলতো, তুমি আর আরিন দুজনে আপন বোন দেখেই মনে হয় না। আরিন মেয়েটা কতটা আধুনিক আর স্মার্ট, আর তুমি বড্ড সেকালে। কথাটা কখনো কানে নেয়নি অপর্ণা। এই ঠান্ডা আর সেকালের ধাঁচের জন্য সে সর্বদা পছনীয় ছিল সকলের কাছে। অথচ সেই সকলের পছন্দের কারণটাই আজ নিজের ভালোবাসার কাছে ঠকিয়ে দিল তাকে। এই মুহূর্তে অপনার মিসেস ডায়নার একটি উক্তি ভীষণভাবে মনে পড়ল। মিসেস ডায়না একদিন বলেছিল, আমি যাকে ভালোবাসি সে ছাড়া সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল।
অপর্ণার জীবনটাও কেমন যেন কোনোভাবে মিলে গেল প্রিন্সেস ডায়ানার সাথে। সে যাকে ভালোবাসলো তার ভালোবাসা ব্যতীত সকলের ভালোবাসা অর্জন করতে পেরেছে। কতটা বাজেভাবে ঠকে গেল মেয়েটা। ডুকরে কেঁদে উঠল অপর্ণা। হৃদয় যেন ব্যথার আগুনে জ্বলছে। কেন, কেন তার সাথে এমন হলো? নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। মানুষ চিনতে এতটাই ভুল করলো সে। নিজের ভিতরে বাঁচার ইচ্ছেটা যেন আর অনুভব হচ্ছে না। মরে যেতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, সে মরে যাবে, বাঁচবে না আর। আয়নার সম্মুখ থেকে সরে পাগলের মতো কক্ষ জুড়ে খুঁজতে শুরু করলো কিছু একটা, কিন্তু কিছুই পেল না মেয়েটা। রাগে ক্ষোভে ফুঁসে উঠল অপর্ণা। কাজের সময়ে কিছুই হাতের কাছে পাওয়া যায় না। এদিক ওদিক দিশেহারা হয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল গলার ওড়নাটা। একটানে গলা থেকে ওড়নাটা খুলে নিল অপর্ণা, বেঁধে নিল মাথার উপরে ঝুলতে থাকা ফ্যানের সাথে। কিন্তু শেষমেশ আর গলায় নিল না মেয়েটা। ভেতর থেকে অপর্ণার কোনো এক সত্তা যেন তার সিদ্ধান্তকে তিরস্কার করে বলে উঠল, এই পৃথিবীতে প্রতারকদের ঠাঁই দিয়ে সে বিদায় নিবে? একজন নারী হিসেবে এতটা দুর্বল সে? না, অপর্ণা দুর্বল নয়। সে কেন মরবে? সে তো কোনো অন্যায় করেনি। সে তো সত্যিকারে ভালোবেসেছে, সত্যিকারে ভালোবেসেছে। তাহলে সে কেন শাস্তি পাবে? শাস্তি পাবে তো ওই প্রতারকের দল, ওই সমাজ। দেহের হত্যাকারীদের শাস্তি হলেও আত্মার হত্যাকারীদের শাস্তি হয় না। মন ভাঙার কোনো সাজা নেই এই মানব সভ্যতার আদালতে। অথচ মন ভাঙার যন্ত্রণা যে কতটা ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীই জানে। অপর্ণা মরবে না, সে শাস্তি দিবে। এই সমাজে বসবাসকারী অন্য নারীদের মতো সে চুপ থাকবে না। একজন শান্ত নমনীয় মানব যখন অশান্ত হয়ে ওঠে তখন কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবার বুঝবে ওই প্রতারকের দল। শাস্তি পাবে তারা। এতদিনে একজন শান্ত নম্র নারীর ভালোবাসা দেখেছে, এবার এরা ঘৃণা দেখবে। অপর্ণা নিজের মোবাইলটা বের করলো, আরমানের নাম্বারে কল লাগালো। একবার, দুবার, তিনবার কল ধরলো না। ধরবে কিভাবে? সে হয়তো হোটেলের রুমের চার দেওয়ালের ভিতর আদিম খেলায় এখন মত্ত। কিন্তু আজ অপর্ণা থামবে না। একের পর এক কল করতে লাগলো আরমানকে। একটা সময় কলটা ধরলো আরমান। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি সমস্যা? এতবার কল করছে কেন? কেন, তোমাকে কল করতে পারি না নাকি আমি? অপর্ণার শক্ত কণ্ঠে একটু দমে গেল আরমান। কণ্ঠটা হঠাৎ নরম করে বলল, আমি ব্যস্ত ছিলাম একটু। কি কাজে এত ব্যস্ততা? এখন তো অফিসও নেই, ছুটি নিয়েছো সেখান থেকে। অফিস থেকে ছুটি নিয়েছে তাতে কি? বিয়ে আমার বুঝছেই তো কত কাজ। অপর্ণা তাচ্ছিল্যের হাসি হাসলো। এখনো কত অভিনয়, কত মিথ্যে এই লোকের। অবশ্য আরমানের এই কথাগুলো আজ অপর্ণা অনায়াসে বিশ্বাস করত, যদি না সত্যিটা নিজের চোখে দেখত। আরমান আর অরিনের সম্মুখে ঘনিষ্ঠ দৃশ্যটা ভেসে উঠতে চোখ মুখ শক্ত হয়ে উঠল অপর্ণার। শক্ত কণ্ঠে বলল, এই মুহূর্তে আমার বাড়ি এসো। কেন? আসতেছি বলছি, তাই। বাড়িতে এত কাজ ফেলে কিভাবে আসবো বলো? এত কিছু শুনতে চাচ্ছি না। 20 মিনিটের মধ্যে আমার বাড়িতে পৌঁছে, নয়তো তোমার সাথে আমার বিয়ে এত কিছু আমি শুনতে চাইছি না। 20 মিনিটের মধ্যে আমার বাড়িতে পৌঁছাবে, নয়তো তোমার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলে ধপ করে কলটা কেটে দিল অপর্ণা। আরমান বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললো। তবে সাথে সাথে চিন্তাও বলো কিছুটা। অপর্ণা তো কখনো এমনভাবে শক্তভাবে কথা বলে না তার সাথে। বরাবরই শান্ত স্বভাবের মেয়েটা। তার আজ এমন অশান্ত হয়ে ওঠার পিছনে কারণ কি? তবে কি গুরুতর কিছু ঘটেছে? কপালে ভাঁজ পড়ল আরমানের। ছেলেটাকে এভাবে চিন্তিত ভঙ্গিতে দেখে তার সম্মুখে পড়ে থাকা অর্ধনগ্ন নারীটি আলতোভাবে হাত ছুঁয়ে দিল আরমানের নগ্ন বক্ষে। কামার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে জান? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরমান বিরক্তিতে যেন ঘাবড়ে গেল। এই মুহূর্তে আরিনের এই কামাতুর দৃষ্টি তার কাছে বিরক্ত হয়ে উঠছে যায়। এমন একটা মুহূর্ত কেউ কল করে যদি কোনো পুরুষের মনোযোগ বিনষ্ট করে, তবে তার বিরক্ত হওয়ার কি স্বাভাবিক নয়? আরমান নিজের শরীর থেকে আরিনের হাতটা সরিয়ে দিল। এতক্ষণে অনুভূতির জোয়ার ভেসে গিয়ে শরীর জড়ানো সে শার্টটা ফেলে দিয়েছিল মেঝেতে, তা তুলে নিয়ে নগ্ন শরীরটায় জড়িয়ে নিল। অতঃপর আরিনের খুলে রাখা বস্ত্র ছুড়ে দিল তার পানে। নির্দেশ করে বলল, কাপড় পরে নাও। আইন অবাক হলো। একটু আগে যে যে পুরুষটি তার ভিতরে মাতোয়ারা হয়ে উঠছিল, মাত্র কিছু সময়ের ব্যবধানে সে তার অনুভূতি বিসর্জন দিয়ে দিল। এমন একটা মুহূর্ত উপেক্ষা করে তাকে কাপড় পরতে নিতে বলল। আরিন অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? কে কল করেছিল? কার জন্য তুমি আমাদের বিশেষ মুহূর্তকে উপেক্ষা করতে পিছপা হলো না আরমান? আরমান বিরক্তিভরা কণ্ঠে বলল, তোমার বোন কল করে এখনই তোমাদের বাড়িতে ডাকলো আমাকে। আরিন তেতে উঠলো। ঝাঁঝালো কণ্ঠে, বোন? কিসের বোন? আরও ডাকলে তোমাকে যেতে হবে নাকি? তুমি আমার কাছে এসেছো, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আরমান এগিয়ে এলো আরিনের নিকট। মেয়েটার গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বলল,
আমাকে যেতেই হবে। ও বলছে আমি এক্ষুনি না গেলে ও বিয়েটা ভেঙে দিবে। আরিন আরমানের শার্টের কলার খামচে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, দিলে দিক, আমি এমনিতেও চাই না তোমার সাথে ওর বিয়ে হোক। তুমি আমার, শুধু আমার। আরমান নিজের বৃদ্ধ আঙ্গুল দ্বারা আলতোভাবে স্লাইড করতে শুরু করলো আরিনের গালে। আদুর কণ্ঠ বলল, আমি তো শুধুমাত্র তোমারই জান। অপর্ণাকে কেন বিয়ে করছি তা তো কি তুমি জানো না? আমার চাকরিটা আরিনের সুপারিশে নয়। তাছাড়া তোমার বোন কোম্পানির ভালো পোস্টে আছে, ব্যাংক ভর্তি করেছে টাকায়, একটা ফ্ল্যাটও কিনছে যেখানে আমরা বিয়ের পরে থাকবো বলে ঠিক করেছি। তবে এসব কিছুই করছে সে তার নিজের নামে। বিয়েটা হোক, সব কিছু হাতানোর পরেই না হয় ওকে ছুঁড়ে ফেলে দেবো যান, আর তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। আইন গলে গেল, মাথা রাখলো আরমানের বক্ষে। ছেলেটার বক্ষে নাক ঘুষতে ঘুষতে বলল, সত্যি বলছো তো তুমি? আরমান অভয় দিল, আদ্র কণ্ঠ বলল, একদম। খানিক পরে আরমান পৌঁছালো অপর্ণার বাড়িতে। বাড়িতে জন্য আগের থেকে বসার কক্ষে বসে অপেক্ষায় ছিল, আরমানের অপেক্ষায়। ছেলেটা বাড়ির ভেতর ঢুকতে উঠে দাঁড়ালো সে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এসে গেছো তুমি আরমান? এসো এসো, বসো। আরমান এগিয়ে গিয়ে বসলো বসার কক্ষের সোফায়। অপর্ণা তাকালো আরমানের ঘেমে যাওয়া মুখের পানে। ছেলেটা তাড়াহুড়ো করে আসতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। অপর্ণা কয়েকটা টিস্যু এগিয়ে দিল আরমানের পানে, কোমল কণ্ঠে বলে, ঘেমে গেছো, একদম মুছে নাও। আরমান টিস্যু নিল, কপালে ঘাম মুছতে মুছতে বলল, ডেকেছো কেন? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। আরমান যেন এবার চরম বিরক্ত। ঘাম মোছা বাদ দিয়ে সে বিরক্ত ভরা কণ্ঠে অপর্ণাকে শুধু হলো, এর জন্য এতটা জরুরিভাবে আসতে বললে আমাকে? তোমাকে দেখাচ্ছে জরুরি আমার কাছে আর কি থাকতে পারে আরমান? যাক, বাদ দাও সেসব কথা। এখন বলো তো, আমি তোমাকে 20 মিনিটের মধ্যে আসতে বললাম আর তুমি 20 মিনিটের মধ্যে চলে এলো। কিন্তু আমার জানা মতে তোমার বাড়ির দূরত্ব তো আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার। আরমান অপ্রস্তুত হলো। একটু আগে মুছে যাওয়া কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো আবারও। তাড়াহুড়োর সময় কথা তো একদমই ভুলে গিয়েছিল সে। এখন কি বলবে অপর্ণাকে? মনের মধ্যে কিছু একটা ভেবে চট করে ছেলেটা বলল, আসলে আমি তোমার বাসার কাছে ছিলাম, একটা কাজে এসেছিলাম এদিকটায়। অপর্ণা অবাক হওয়ার ভান ধরলো, অবাক সুরে বলল, আমার বাসার কাছে এসে তুমি আমার সাথে দেখা না করে চলে যেতে চাইছিলে? এটা কিন্তু মোটেও ঠিক না আরমান। আরমান হাসলো, কণ্ঠটা একটু স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আরে না, তোমার সাথে দেখা করেই যেতাম, কাজ শেষে করে কল করতাম তোমাকে, কিন্তু তার আগে তুমি কল করলে। অর্পণা তাচ্ছিল্য হাসি হাসলো, চোখ মেলে খানিক সময় নিয়ে দেখলো তাকে ঠকানো এক মিথ্যেবাদী পুরুষকে। হঠাৎ মেয়েটার চোখ আটকে গেল আরমানের গলায় ভেসে আসা তাজা কিছু দাগে। স্পষ্ট খামচির দাগ, মনে হচ্ছে একটু আগেই দিয়েছে কেউ। অপর্ণার হৃদয়ে ব্যথার ঝড় উঠল আবার। মেয়েরা আর যাই পারুক, কেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না কখনো? আরমান হয়তো তাকে ভালোবাসেনি কখনো, তাকে ঠকেছে, কিন্তু সে তো ভালোবেসেছে। বুকের ভিতর তীব্র দহনে অনল চেপে রেখে ঠোঁট হাসি ফুটিয়ে তুলল অপর্ণা। কণ্ঠে অস্থিরতার ভাব ফুটে বলল, তোমার গলায় ওটা কিসের দাগ আরমান? আরমান অপ্রস্তুত হলো আরও, কুল কুল করে ঘামতে শুরু করলো। কি উত্তর দিবে সে এখন? এ দাগ তো অরিনের দেওয়া। মনে মনে অরিনকে 2-4টা গালি দিল ছেলেটা। এই মেয়েটা এই দাগ না বসালে তো অপনার এমন প্রশ্নের মুখোমুখি হতে হতো না তাকে। আচ্ছা, মেয়েটা কি এখন তাকে সন্দেহ করবে? না, অপনাকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না। আরমান আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগে অপর্ণা বলল, নিশ্চয়ই বিড়াল খামচি দিয়েছে তোমার ঘাড়ে, তাই না? আরমান আপ্লুত হলো, যাক, তার কাজটা সহজ করে দিল অপর্ণা। নয়তো সে ঠিক কী উত্তর দিবে ভেবে পাচ্ছিল না। আরমান তাল মিলালো অপর্ণার কথার সাথে, ঠোঁট টেনে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, বিড়াল দিয়েছে। মাকে কতবার বলছি বাসায় বিড়াল পালানোর দরকার নেই, কেন তা মা বিড়াল পালবেই, আর এখন তার বিড়ালের ভুক্তভোগী হতে হচ্ছে আমাকে। আরমানের কথার মধ্যে আরিন ঘরে ঢুকলো সদর দরজা দিকে। অপর্ণা তাকালো সেদিকে। মেয়েটা ঠিক জানে আরমান আর আরিন হোটেল থেকে একসাথে ফিরছে, কিন্তু কেউ যেন তাদের ধরতে না পারে, তাই একজন আগে বাড়িতে ঢুকছে আর অন্যজন পরে। এখনও কত লুকোচুরি ওদের। হাসি পেল অপর্ণার, তবে হাসলো না, বরং আইনি পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হাতের নখগুলো কেটে ফেলিস অরিন, বিড়ালের মতন বড় আর ছুচুলো হয়ে গেছে। কারো ঘাড়ে বা গলায় খামচি দিলে দাগ তো পড়েই যাবে। অপর্ণার হঠাৎ এমন কথায় হকচকে উঠল আরিন, আরমান দুজনে। এর মধ্যে আরমানের অবস্থা বেশি শোচনীয়। তবে কি অপর্ণা ধরে ফেলল তাদের কারসাজি? বুকটা ধড়ফড় করে উঠল আরমানের। না না, অপর্ণাকে কিছুতেই তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে দেওয়া যাবে না। অপর্ণা তার সোনার ডিম পাড়া হাঁস, একে ছাড়া যাবে না কখনো। আরিন তো তার কাছে জাস্ট কয়েকটা দিনের ফুর্তি করার বস্তু মাত্র। মেয়েটা নিজেই এসে ধরা দিয়েছিল তার কাছে। আরমানও তা আর ফিরায়নি, বড্ড উদার মনের মানুষ কি না। কিন্তু এই আরিনের জন্য তো তাকে, অপর্ণাকে হারালে চলবে না।
আরমান নিজের সাপেক্ষে যুক্তি দিতে চাইল, মুখ খুলে বলল, আসলে কি হয়েছে? এটুকু বলতে তাকে থামিয়ে দিল অপর্ণা। ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, কি যেন তুমি বলেছিলে? আরমান, বিড়াল তোমাকে খামচে দিয়েছে। বিড়াল থেকে সবসময় একটু দূরে থাকবে আরমান। বিড়ালটা শেষ পর্যন্ত কি করলো বলো? দেখো যেন, মনে হচ্ছে একদম কোনো নারীর বিশেষ মুহূর্তে খামচির দাগ এটা। আরমানের প্রথম স্বস্তি পেয়েছিল অপর্ণা তার কারসাজি এখনও ধরতে পারেনি ভেবে, কিন্তু শেষের কথাগুলো যেন গলা শুকিয়ে গেল মুহূর্তে। ঢোক গিলে সে বলে, ছি ছি, কীসব বলছো? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। অপর্ণা হাসলো, অতঃপর বলল, তাই তো, আমি ছাড়া তোমার জীবনে আর নেই তো কেউ। এখন তাহলে সেই ম্যাজিক্যাল ৩ শব্দটা বলে ফেলো তো। আরমান আর চোখে তাকালো আরিনের পানে। মেয়েটা এখনও দাঁড়িয়েছে আগের স্থানে, রক্তবর্ণ চোখ নিয়ে দেখে যাচ্ছে আরমান আর অপর্ণাকে। আরমান আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, আরিন আছে। ও থাকলে কি, ছোট বোন আমার, তুমি বলে ফেলো। আরমান না বলে আর উপায় পেল না। তাছাড়া আসার পর থেকে যেভাবে অপর্ণা প্রশ্ন করে যাচ্ছে, তাতে এই কথাটা না বলে মেয়েটার সন্দেহ আরও বাড়াতে চাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলে আরমান বলল, আমি তোমাকে ভালোবাসি অপর্ণা। এভাবে নয়, একদম অনুভূতি নিয়ে প্রথম দিনের মতো বলো। কেন? আমি তো এইমাত্র যেভাবে বললাম তাতে কি কোনো অনুভূতি ছিল না? আমি অনুভব করিনি। আরমান বিরক্ত হলো, তবে বিরক্ত সে প্রকাশ করলো না। নিজেকে ধাতস্থ করে মৃদুকণ্ঠে বলল, ভালোবাসি ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি অপর্ণা। অপর্ণা ভাকা আসলো, ঘাড় ঘুরিয়ে তাকালো আরিনের পানে। রাগে ক্ষোভে মেয়েটার মুখখানা জ্বলে উঠছে যেন। চোখ দিয়ে মনে হচ্ছে অগ্নিবর্ষণ করবে এক্ষুনি। বিশ্বাসঘাতক বোনের এমন অবস্থা দেখে মনে মনে শান্তি পেল অপর্ণা। আরমানের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে এসো তুমি। আরমান আর বসল না। সে অপর্ণার সম্মুখ থেকে যত তাড়াতাড়ি যেতে পারবে ততই যেন বাঁচে। এমনিতে মেয়েটা কথাগুলো আজ যেন অন্য দিনের থেকে একটু ভিন্ন ছিল, যা কখনো অনুধাবন করেনি আরমান। শোনা যায় মিসেস ডায়না স্বামী প্রিন্স চার্লস যেদিন তার পরকীয়ের কথা স্বীকার করে ডায়নার কাছে, ডায়না সেদিন চার্লসের নিকট থেকে নিজ পরকীয়ের কথা শোনার পর ব্ল্যাক একটা গ্রাউন্ড পরে লন্ডনে একটা প্রোগ্রাম যান। সেই ব্ল্যাক গ্রাউন্ডটা রিভেন্স ড্রেস নামে পরিচিত। ডায়না সেদিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে নাকি বলেছিলেন, আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগতে হবে, যেন আমাকে দেখে দুনিয়া বুঝতে পারে আমাকে আমার স্বামী পছন্দ করেনি, এজন্য আমি দায়ী নই। আমি সবচেয়ে বেস্ট, এবং আমাকে হারানোর জন্য সে নিজেই দায়ী, কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দর নারীকে ছেড়ে অন্য কোনো নারীর কাছে গেছে। এবং সেই দিন সেই পার্টিতে ডায়নার রূপে ঝলকে আসলো, চারপাশ আলোকিত হয়েছিল। অপর্ণা অনেকটা ডায়নার দেখানো পথ অনুসরণ করলো। আজ গায়ে হলুদ যে তার, বেশ উচ্চমানের মেকআপ আর্টিস্ট ডেকে বসে পড়লো তার সম্মুখে। অতঃপর বলল, আমাকে আজ এত সুন্দরভাবে সাজাবেন যাতে উপস্থিত সকলের নজর শুধু আমার পানেই থাকে। অপর্ণা অনেকটা সে পথে হাঁটলো। আজ গায়ে হলুদ যে তার, বেশ উচ্চমানের মেকআপ আর্টিস্টকে ডেকে পড়লো তার সম্মুখপানে। অতঃপর বলল, আমাকে আজ এত সুন্দরভাবে সাজাবেন যাতে অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর শুধু আমার পানে থাকে। মেকআপ আর্টিস্ট সত্যি সুন্দর করে সাজিয়ে দিল অপর্ণাকে। কাঁচা হলুদ রঙের শাড়িতে ঢেকে গিয়েছে মেয়েটার ফর্সা দেহখানা। কাঁচা ফুলের মালা গহনা জড়িয়েছে তার উপরে। চুলেও আবার খোপা করে তাতে গাজরা জড়িয়েছে। মুখের মেকআপ অপ্রসাধনীয়, সাথে গাঢ় লাল টকটকে লিপস্টিক। যখন মেয়েটা নতুন এই রূপে উপস্থিত হলো গায়ে হলুদের আসরে, তখন যেন বাচ্চা বুড়ো সকলের তাক লেগে গেল মুহূর্তে। সবাই যেন হা হয়ে গেল অপর্ণার রূপের ঝলকানিতে। শরীরে কাঁচা ফুলের সমারোহে মেয়েটা ফুলপরি থেকে কোনো অংশে কম লাগছে না আজ। আরমান নিজেও যেন আজ দগ্ধ অপর্ণার রূপের আগুনেতে। এতদিন ধরে মেয়েটার সাথে সম্পর্ক তার, অথচ মেয়েটা যে এত রূপ জানতই না। সে অবশ্য জানবে কীভাবে? মেয়েটার দিকে সে ভালোভাবে তাকিয়ে সে দেখেছে কখনো? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সম্পর্কটা রেখে গেছে। তবে না, আজ আরমান বেশ অনুধাবন করতে পারছে অপর্ণার সাথে সম্পর্কটা তার জন্য আশীর্বাদ। স্বার্থ তো আগেই দিয়েছে, সাথে একজন সুন্দর স্ত্রীও দিবে। আরমান নিজের সৌভাগ্যের উপর হাসলো। ততক্ষণে অপর্ণা গিয়ে বসলো স্টেজে আরমানের পাশে। আরমান ফিরে তাকালো অপর্ণার পানে, হাসি মুখে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে অপর্ণা। তুমি যেন যেন কোনো অপ্সরী তুমি। আরমানের প্রশংসা হাসলো অপর্ণা। ছেলেটার পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আরিনের থেকেও বেশি সুন্দর লাগছে আমায়। হুট করে আরিনের নামটা শুনে অপ্রস্তুত হলো আরমান। কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখা মিলল। আমতা আমতা করে বলল, কোথায় আরিন আর কোথায় তুমি? ওর সাথে তোমার তুলনা হয় নাকি? অপর্ণা হাসলো ধীর গলায় বলে, ঠিক তাই। ওই যে দেখেছো আরিন শরীরে জড়ানো আজকের লেহেঙ্গাটা, ওটা আমার টাকায় কেনা। ওর অতি আধুনিক হওয়ার জন্য পার্লারের পিছনে প্রতি মাসে যে টাকাটা খরচ হয় সবটাই আমার দেওয়া।
ও সকল শখ পূরণের পিছনের খরচটাও কিন্তু আমারই। তুমি হঠাৎ আমাকে এসব কথা বলছো কেন? না, বিয়ের আগে আমার সম্পর্কে সবটা জানিয়ে রাখতে চাই তোমার নিকট, তাই আর কি। লাল নীল সবুজ বাতি দ্বারা সেজে উঠছে পুরো বাড়ি। চারিদিকে গিজগিজ করছে জনমানব। অপর্ণা আরমানের সাথে বসে রয়েছে বিয়ের আসরে। আর একটু পরে বিয়ের কার্যক্রম শুরু হবে। অপর্ণা আরও নিজেকে ঠিক গতকালের মতো সর্বাধিক সুন্দরভাবে সাজিয়েছে। বিয়ে আসা সকলের জন্য অপর্ণার রূপের প্রশংসায় পঞ্চমুখ। আরমানের বাড়ি থেকে বরযাত্রী হিসেবে যারা এসেছিল তারাও সকলের প্রশংসায় ভাসিয়ে দিয়েছে আরমানকে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করে এবার আরমান তাড়া দিল বিয়ের। অপর্ণা হাসলো, আরমানের পানে তাকিয়ে বলল, এত তাড়া কিসে, সবুর করো আর একটু, তোমার জন্য সারপ্রাইজ আসে। আরমান উৎসুক হলো, কৌতূহল ভঙ্গিতে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? অপর্ণা জবাব দিল না আরমানের প্রশ্নে, বরং এদিক ওদিক তাকিয়ে ডাক দিল আরিনকে। তাদের সম্মুখে বিশাল এক কাপড় দেখিয়ে বলল, কাপড়টা সরিয়ে দাও তো। আরিন কাপড়টা ছড়িয়ে দিল। তার পেছন থেকে বেরিয়ে পড়ল বিশাল এক পর্দা। সকলে উৎসুক হয়ে তাকালো সেদিকে। অপর্ণা হেসে একজনকে আদেশ দিল পর্দায় কিছু দেখানোর জন্য। খানিক বাদে পর্দায় ভেসে উঠতে শুরু করলো আরমানের সাথে অপর্ণার প্রেমের শুরু থেকে কিছু ছবি। কখনো দুজনে একসাথে হাঁটা, একসাথে রেস্টুরেন্টে খাওয়া, ফুচকা খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আরমান আবেগপ্রুত হলো, অপর্ণার পানে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাকে আমাকে এতটা বিশেষ অনুভব করানোর জন্য। অপর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো আরমানের পানে, একটু হেসে আবারও তাকালো পর্দার দিকে। একটু পরপর পর্দায় সকল সম্মুখে ভেসে উঠতে শুরু করলো আর অরিন আর আরমানের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি আর ভিডিও ক্লিপ। হোটেল কক্ষে অরিন আর আরমানের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যগুলি। সাথে সাথে উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে গেল। আরমান আর আরিনও অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব ঘটল তাদের কপালে। অপর্ণা এগুলো পেল কোথায়? তাদের সম্পর্ক জানল কিভাবে? চারিদিকে ছিছি পড়ে গেল। আরমান চিৎকার করে উঠল, চিল্লিয়ে বলে, এসব মিথ্যে, এসব মিথ্যে। কথাটুকু বলে আবার পিছন ফিরে তাকালো অপর্ণার পানে। অস্থির হয়ে বলল, আমাকে ফাঁসানো হয়েছে অপর্ণা। আমি এর কিছুই জানি না। আমি তো তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। অপর্ণা হাসলো। বসা থেকে উঠে হা দাঁড়িয়ে হেঁটে গেল অরিনের সম্পর্কে। তাচ্ছিল্যে হাসি এসে বলল, দেখলি অরিন, যার জন্য নিজের বোনকে, নিজের রক্তকে ঠকালে, সে আজ এতগুলো মানুষের সম্মুখে দাঁড়িয়ে আমাকে ভালোবাসার দাবি করছে। আর তোর বিষয়টা নিতান্ত মিথ্যে বলে কেটে পড়তে চাইছে। আর এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। এভাবে সে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। তাছাড়া তার ব্যক্তিগত ছবিগুলো তো এখন জনসম্মুখে। অপমানের লজ্জায় বাঘ হারিয়ে নিশ্চুপ ছিল সে। অবশ্য সে কি বলবে? এসব দৃশ্যের পর আর কি বলার থাকতে পারে তার নিজের সাপেক্ষে? হাজার হলো সে একজন মেয়ে। অপর্ণা মৃদু ধাক্কা দিল অরিনকে। শক্ত কণ্ঠে বলল, কেন ঠকালি আমায়? কি ক্ষতি করেছিলাম আমি তোর? আরিন হয়তো মুখ খুলতে চাইলো, কিন্তু তার আগে আরমান উঠে দাঁড়ালো। ছুটে গেল অপর্ণার কাছে। ব্যগ্র কণ্ঠে বলল, কি ও মিথ্যে বলছে অপর্ণা। এসব ওর কাছে। বিজ্ঞান আর প্রযুক্তির যুগে আজকাল সবই সম্ভব। ও নিশ্চয় প্রযুক্তির সাহায্যে অন্য কারোর সাথে এসব করে সেখানে আমার মুখ বসিয়ে দিচ্ছে। এবার আর চুপ থাকতে পারল না অরিন। এতদিন সম্পর্ক রেখে তার সব কিছু কেড়ে নিয়ে এখন ভরা সমাজে তাকে অস্বীকার করছে। আবার বলছে অন্য কারো কাছে সে নিজের ইজ্জত বিসর্জন দিয়ে তাকে ফাঁসাচ্ছে। ছি! আরিন ফুঁসে উঠল, শক্ত কণ্ঠে বলল, এসব সত্যি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। না মিথ্যে, ও মিথ্যে বলছে। আরিন, তুমি কেন নিজের বোনের বিয়ে ভাঙার জন্য এসব কথা বলছো? ছি ছি, তোমার থেকে আমি কখনো এসব আশা করিনি। আরমান চিল্লিয়ে উঠে বলল কথাগুলো। আরিন যেন ফুঁসে উঠল আরো। আরমানের কলার চেপে ধরে বলল, কোনটা মিথ্যে? আমাদের ভালোবাসার মুহূর্তগুলো, নাকি আমাদের হোটেলে কাটানো মুহূর্তগুলো? এই তুমি, তুমি আমাকে দিনের পর দিন ভোগ করছো, আর এখন বলছো আমি মিথ্যে, আমি তোমাকে ফাঁসাচ্ছি? আরমান আরিনকে ছাড়িয়ে ছুঁড়ে ফেললো মাটিতে। তেজি কণ্ঠে বলল, আমি তোমাকে নিয়ে গেছি, নাকি তুমি আমাকে বারবার সিডিউস করে হোটেলে যেতে বাধ্য করছো? ভুলে যেও না, আমি তোমার আগে আসিনি, বরং তুমি আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আগে এসেছিলে। অপর্ণা হাসলো। আরমানের দিকে তাকিয়ে বলল, একটু আগে না বললে সব মিথ্যে? আমার বোন তোমাকে ফাঁসিয়েছে? আরমান হকচকালো। এভাবে রাগের মাথা সে সব বলে ফেললো। এবার তো ফেঁসে গেল। না না, এভাবে অপর্ণাকে হারিয়ে যেতে দেবে না সে। অপর্ণাকে হারালে তার সব কিছু হারিয়ে যাবে। আরমান ব্যস্ত হয়ে হাত ধরল অপর্ণার। বুঝানোর ভঙ্গিতে বলল, আসলেই আমি বুঝতে পারিনি এই মেয়েটা কিভাবে যেন ওর ফাঁদে ফেলেছিল আমাকে। নয়তো আমি তো তোমাকে ভালোবাসি, বলো, সেখানে ওর কাছে কেন যাব? অপর্ণা আরমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীব্র ক্রোধে ঠাস করে নিজের থাপ্পড় মারল আরমানের গালে। অগ্নিঝরা কণ্ঠ বলল, হাউ ডিয়ার ইউ!
তোমার সাহস কি হলো কি করে তোমার ওই অপবিত্র নোংরা হাত দ্বারা আমাকে স্পর্শ করার? আরমান গালে হাত দিল। ভিতর ভিতর তীব্র ক্রোধে ফেটে পড়ল। অপর্ণাকে পাওয়া আশায় হজম করে নিল সবটা। বেহায়ের মতো আবারও হাত ধরে অনুনয় করতে গিয়েছিল অপর্ণাকে। ঠিক তখনই তার গালে আবারও সজোরে থাপ্পড় পড়ল। তবে এবার কোনো শক্তপোক্ত পুরুষের শালী হাতের থাপ্পড়। গালে হাত দিয়ে থাপ্পড় দাঁতার পানে তাকালো আরমান। চোখে পড়ল অপর্ণার বাবা আমজাদ হোসেন আর মাকে। লোকটা তখন পর্দায় মেয়ে আর মেয়ের জামাইয়ের প্রেমময় মুহূর্তগুলো দেখে একটু কেটে পড়েছিল। এখন এমন ভরা সমাজে মেয়ের বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখা নিশ্চয় কাম্য নয়, কিন্তু তারপর যে এত কিছু ঘটে যাবে তিনি ভাবতে পারেনি। আমজাদ হোসেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তারই পানে। আরমান একটু সাহস করে পা ধরতে গেলে আমজাদ হোসেনের পা ধরে বলে, আমি ভুল করেছি বাবা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমজাদ হোসেন এক প্রকার লাথি মেরে নিজের পা থেকে সরিয়ে দিল আরমানকে। কঠিন কণ্ঠে বলল, তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি তুই ভাবলি কি করে তোর মতো একটা ছেলেকে আমি মাফ করে দিব, আমার মেয়েকে বিয়ে দিব? কথাটা বলে আমজাদ হোসেন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো আরিনের পানে, শক্ত কণ্ঠে বলল, আহ, আর ও ও আমার মেয়ে কখনোই নয়। ওর মতো দুশ্চরিত্রা কেউ আমার মেয়ে হতে পারে না। তোকে আজ এই মুহূর্তে সকলের সামনে আমি ত্যায্য করলাম। চমকালো আরিন। দৌড়ে এলো বাবার পানে, টুকরে কেঁদে উঠে বলল, তুমি আমার সাথে এমন করতে পারো না বাবা, প্লিজ বাবা, আমাকে ত্যায্য করো না। আমজাদ হোসেন ক্ষিপ্ত হলেন, আরও ক্ষিপ্ত কণ্ঠে বললেন, বাবা, কিসের বাবা? তোর মতো মেয়ের মুখে বাবা ডাক শোনার থেকে আমার মৃত্যু শ্রেয় ছিল বাবা। আরিন আকুতি ভরা কণ্ঠে উপেক্ষা করে আমজাদ হোসেন। তিনি হেঁটে গেলেন অপর্ণার নিকট। মেয়েটা কেমন নির্জীব পাথরের মতো হয়ে দেখছে সবটা। আর কেউ বুঝুক বা না বুঝুক, বাবা হয়ে আমজাদ হোসেন ঠিক বুঝলেন মেয়ের হৃদয়ের ওঠা ঢেউ। অপর্ণার মাথায় হাত রাখলেন তিনি, শান্ত কণ্ঠে বলেন, তুই চিন্তা করিস না মা, আমি এখন এই আসরে ভালো ছেলের সাথে বিয়ে দিব। অপর্ণা তাকালো বাবার পানে, ছলছল নয়নে ওষ্ঠের কোণে হাসি ফুটিয়ে তুললো। অতঃপর বলল, বিয়ে ভেঙেছে বলে কি এই আসরে বিয়ে করতে হবে নাকি আমায় বাবা? যাক না কিছু বছর, নিজেকে গুছাই, আর একটু মানুষ চিনতে শিখি, তারপর না হয় আবার ভাববো বিয়ের কথা। এইটুকু বলে থামলো মেয়েটা। অতঃপর আবার বলল, আজ এই আসরে না হয় তোমার ছোট মেয়ে আর আরমানের বিয়েটা দিয়ে দাও। আরমান বিয়ে করতে চাইল না আরিনকে, কিন্তু এত প্রমাণের পর বিয়ে না করে উপায় নেই তো। অপর্ণা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিল আরমান আর আরিনের। বিয়েটা শেষ হতে বাঁকা হাসলো অপর্ণা। আরমানের পাটনে তাকিয়ে বলল, এতগুলো দিন আমার সাথে প্রেমের অভিনয় করলে, আমার বোনের সাথে মিলে আমার সাথে প্রতারণা করলে। তোমার এই প্রতারণার জন্য একটা সুন্দর উপহার আছে আমার তরফ থেকে তোমার জন্য। আরমান ভয় পেল। অপর্ণা আবার কি উপহার দিবে তাকে? জীবনে কম পাপ তো করনি। অপর্ণা আর আরিনকে ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়ে এসেছে। ছেলেটা ভয়ার্ত কণ্ঠে বলে, কি? অপর্ণা শাড়ির আড়াল থেকে একটা কাগজ বের করে দিল আরমানের পানে। সহসা বলল, অনেকদিন থেকে অফিসের মালিক তোমাকে চাকরি থেকে বের করে দিতে চেয়েছিল। এতদিন শুধুমাত্র আমার সুপারিশে দেয়নি, তবে এখন আবার আমার সুপারিশে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আরমান আতঙ্কিত হলো। এই মুহূর্তে চাকরি হারালে সে কোথায় যাবে? হুট করে চাকরি পাবে কোথায়? নিজের চাকরি বাঁচাতে অন্য পন্থা অবলম্বন করতে চাইল আরমান। আইনকে কাজে লাগিয়ে বলল, তুমি এটা করতে পারো না অপর্ণা। আমি তোমার বোনকে বিয়ে করছি, আমার চাকরি গেলে তোমার বোন না খেতে পেয়ে মরবে। সাথে সাথে হো হো করে হেসে উঠল অপর্ণা। হেসে বলল, কে বোন? দুঃখিত, আমার কোনো বোন নেই। আর একটা কথা মনে রাখো, তোমায় ভালোবেসে যদি আমি তোমার জীবন সাজিয়ে দিতে পারি, তবে আবার তোমায় ঘৃণা করে তোমার জীবন কেড়েও নিতে পারি। এ তো সামান্য চাকরি মাত্র। কথাগুলো বলে চোখ মুখ শক্ত করলো অপর্ণা। কঠিন কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরমান। আমি তোমাদের দুজনের মুখ দর্শন করতে চাই না আর। আরমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমান সহ্য করলো না। আনিকে সাথে নেওয়ার ইচ্ছে না থাকলেও নিয়ে গেল। অপর্ণার ইচ্ছে ছিল বিয়ের পরে শুধুমাত্র সে আর আরমান এক গাড়িতে যাবে, তেমন প্রস্তুত নিয়ে এসেছিল সে। মোট ৫টা গাড়ি এনেছিল তারা। বাকি ৪টায় বরযাত্রী আসা সকলে বসলো, আর অন্যটায় আরমান আর আরিন শুধু। মাঝপথে গিয়ে কী হলো জানা নেই। বরযাত্রীর বাকি গাড়িগুলো ঠিক থাকলে আরমানের গাড়িটা দুর্ঘটনাবশত ব্রেক ফেল করে পড়ল খাদে। গুরুতর আহত হলো আরমান আরিন। সময় নিয়ে দুজনকে সুস্থ হলেও আরমানের দুটো পাই কেটে দেওয়া হলো সেদিনের দুর্ঘটনায়। আর আরিনের গায়ে লাগলো অপয়া অলক্ষিত তকমা। সেই তকমা নিয়ে দাসীর মতো দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে শ্বশুরবাড়ি নামক জেলখানায়। উঠতে বসতে শুনতে হচ্ছে শ্বশুরবাড়ির ছোট বড় সকলের। আচ্ছা, সেদিনের গাড়ি ফেল
করে খাদে কি সত্যি দুর্ঘটনাবশত পড়েছিল, নাকি কেউ প্রতারকের কঠিন সাজা হিসেবে ইচ্ছাকৃতভাবে গাড়ির ব্রেক ফেল করিয়ে রেখেছিল। সমাপ্ত। সাজা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।